Differential equationের an equation involves derivatives of a function. So একটা ফাংশন যেই ফাংশনটা ডেরিভেশন মোডে থাকবে সেটাকে আমরা বলছি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফর এক্সাম্পল এখানে আমরা যদি দেখি এই যেমন এই ফাংশনটা ফার্স্ট লাইনটা যদি আমরা একটু ভালো মতন খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি ডিওয়াই ওভার ডিএক্স। সো এই ফাংশনটা একটা ডিফারেনশিয়াল মোডে আছে। সো এইটাকে বলা হয় differential equation derivation mode আছে ফাংশনটা dy over dx represents the derivative of a function so এই ধরনের ফাংশনকে বলা হয় অথবা এই ধরনের ইকুয়েশনকে বলা হয় differential equation so differential equation relates some function of one or more variables with its derivative আবারো যদি আমরা ফার্স্ট এক্সাম্পলটাতে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি there are two variables x and y both of them are variables so it satisfies an equation involves derivatives of a function number 1 number 2 a differential equation relates some function of one or more variables with its derivatives তার মানে হচ্ছে একটা ফাংশনকে ফার্স্ট অফ অল ডেরিভেশন মোডে থাকতে হবে সেকেন্ড এটাতে মোর দেন ওয়ান ভেরিয়েবল থাকতে পারে that is differential equation এটাকে শর্টকাটে আমরা ডিই লিখে থাকি ইনিশিয়াল ভ্যালু আর বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা এটা আমরা যখন ক্যালকুলেশন করতে থাকব তখন এই ধরনের জিনিস আমরা ফেস করব সো এইটাতে আমরা একটু পরে আসছি আগে কিছু এক্সাম্পল আমরা দেখি তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো এটা একটা সিম্পল এক্সাম্পল ছিল সো এই এক্সাম্পলটাতে আমরা যেটা করেছি ফার্স্টে আমরা y গুলাকে সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি x গুলাকে সব রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি যেহেতু dx ডিনোমিনেটরে ছিল dx ডিনোমিনেটরে থাকতে পারে না ওকে নিউমারেটর আনার জন্য ওকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি আর dy যেহেতু নিউমারেটরই ছিল সেটা নিউমারেটরই রয়ে গেল তো y কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি এই কারণেই আর সবগুলা x কে আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হলো এখন both of the equation are still in the derivation mode কারণ d represents derivative এখন আমি যদি অরিজিনাল ফাংশনে ব্যাক করতে চাই in that case I have to integrate the function কারণ derivation and integration যখন একসাথে হয় তখন কি we get the original form of the function যেটা আমরা ইনিশিয়ালি এই কোর্সটাতে পড়ে এসেছি এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য থিওরিয়াম ইন ক্যালকুলাস ফান্ডামেন্টাল ল যে একটা ফাংশনকে যখন আমি ডিরাইভ করি এট দ্য সেম টাইম ওকে যখন আমি ইন্টিগ্রেট করি দেন উই আর ব্যাক টু দি অরিজিনাল ফরম্যাট অফ দ্য ফাংশন সো এখন এটাকে ইন্টিগ্রেট যদি করি 1 ডিভাইডেড বাই y হচ্ছে গিয়ে ln y আবার এখানে হচ্ছে 4 1 divided by x হচ্ছে ln x plus c এখন কনস্ট্যান্টটা আমরা আইদার লেফট সাইড অথবা রাইট সাইড যেখানে ইচ্ছা লিখতে পারি এটা কোনো প্রবলেম না এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করছি এটা ডিপেন্ড করে whether you can do it or not এটা এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই সো ln y is equal to log e base y এটা আমরা সবাই জানি সো log e base y এখন আমি যদি y কে সলভ করি এটা হয়ে যাবে e to the power ln x to the power 4 plus c এটাকে বলা হয় raise your base theorem ঠিক আছে সো y is equal to e to the power ln x to the power 4 plus c এখানে যেহেতু e to the power এই পুরোটা হচ্ছে সামেশন অর এডিশন হিসেবে আছে সো আমরা এটাকে স্প্লিট করে লিখতে পারি আমরা লিখতে পারি e to the power ln x to the power 4 times e to the power c so both of them is the same thing so e to the power ln x equals to x এটা আমরা জানি so এখন যদি আমাদের থাকে e to the power ln x to the power 4 that will become x to the power 4 আর e to the power c কে আমি c লিখছি এটাকে বলা হচ্ছে রিলেভেল দ্য কনস্ট্যান্ট এগুলো বলা হয় রিলেভেলিং দ্য কনস্ট্যান্ট কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে c এর ভ্যালু জানি না সো এখানে আমাদের জন্য পুরোটা ভ্যালুই এখানে e to the power c এই পুরোটা ভ্যালুই আমাদের জন্য unknown so it really doesn't matter আমি c লিখি অথবা e to the power c লিখি because a constant is a constant so it really doesn't matter কারণ c এর ভ্যালু যতবার আমি গ্র্যাজুয়ালি চেঞ্জ করব সবকিছু চেঞ্জ হয়ে যাবে ওভারঅল জিনিসটা চেঞ্জ হয়ে যাবে সো আমি এভাবে এটাকে রিলেভেল করা যায় instead of writing e to the power c we can write c itself এটাকে বলা হয় রিলেভেলিং দ্য কনস্ট্যান্ট কারণ আমাদেরকে বুঝতে হবে e itself is not a variable eও কিন্তু একজন কনস্ট্যান্ট
সো কনস্ট্যান্টের পাওয়ার আরেকটা কনস্ট্যান্ট। সো এটা যে কোনো আরবিট্রারি ভ্যালু হতে পারে। আরবিট্রারি ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, যে কোনো রিয়েল নাম্বার। সো যেহেতু এই রিয়েল নাম্বারটা র্যান্ডম সিলেকশন হিসেবে আসতে পারে এনি রিয়েল নাম্বার, সো দেয়ারফর আমরা e টু দি পাওয়ার c না লিখে এটাকে c লিখতে পারি। এটাকে বলা হয় রিলেবেলিং দ্য কনস্ট্যান্ট। এখানে যেমন আরো একটা এক্সাম্পল আছে, ইউ ক্যান হ্যাভ এ লুক এট দিস ওয়ান। এটাকে এক্সপ্যান্ড করা হচ্ছে, তারপরে একই রকম জিনিসটা এখানে dx ওভার dy ছিল, এর জন্য dy কে শিফট করে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। তারপরে এখানে যতগুলা x আছে x গুলাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, যা যা y আছে y সব রাইট হ্যান্ড সাইডে চলে যাবে। সিম্পলিফাই করছি, তারপরে আমরা ইন্টিগ্রেশন পারফর্ম করছি, এন্ড ইভেন্চুয়ালি দিস ইজ আওয়ার রেজাল্ট। এই পিডিএফটাও স্ল্যাকে দেয়া থাকবে, আপনারা পিডিএফটা খুললে পুরোটা সলিউশন, পুরোটা ক্যালকুলেশন দেখতে পাবেন। আরেকটা এক্সাম্পল যেমন এখানে আছে, আমরা dx x গুলোকে লেফট হ্যান্ড সাইডে রেখে দিচ্ছি, y কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। এখন এই যে cos কিউব 3x এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে শিফট করে নিয়ে আসলাম। সো নাও আমরা এটাকে স্প্লিট করে নিচ্ছি। সো উই হ্যাভ tan 3x স্কোয়ার 3x dx, আর এখানে আছে -2 ইন্টিগ্রেশন অফ y dy হয়ে যাচ্ছে y স্কোয়ার ডিভাইডেড বাই 2। লেফট হ্যান্ড সাইডের পার্টটাকে আমরা যদি সাবস্টিটিউশন করি তাহলে এটা আসে আমাদের রেজাল্ট। আমরা এটাকে সিম্পলিফাই করলাম, দিস ইজ আওয়ার রেজাল্ট। আরো একটা এক্সাম্পল। তো আগে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে সিম্পলিফাই করছি, এটাকে ফ্যাক্টর আউট করে সিম্পলিফাই করলাম। করার পরে এখন dy যেহেতু উপরে আছে, নিউমারেটর আছে, এটা রয়ে গেল। dx যেহেতু ডিনোমিনেটরে আছে, dx কে রাইট হ্যান্ড সাইডে শিফট করে নিয়ে আসলাম। এখন all the x on the right hand side, all the y on the left hand side। এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করলাম, কারণ এভাবে করে আমাদের ইন্টিগ্রেট করাটা ডিফিকাল্ট হবে, এখানে সাবস্টিটিউশন টেকনিক কাজ করবে না। So we are performing a factorization. Factorization করার পর এখন now this is easy for us to integrate. So আমরা integration perform করলাম। So that's it. This is our result. এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করছি। So simplification করা হলো। আবার রিলেভেলিং কনস্ট্যান্ট e টু দি পাওয়ার, আমাদের এখানে ছিল e টু দি পাওয়ার c, e টু দি পাওয়ার c এর জায়গায় আমরা এখানে c লিখে দিচ্ছি। এখন একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম আছে। সো লেটস গো ব্যাক টু পেজ 1 এন্ড লেটস টক অ্যাবাউট বাউন্ডারি ভ্যালু প্রবলেম। দুই রকম থাকতে পারে, ইনিশিয়াল ভ্যালু অথবা বাউন্ডারি ভ্যালু প্রবলেম থাকতে পারে। যেমন an initial value problem, we are given the value of the function f of x, তার মানে কি y, কারণ ফাংশন অফ x মানে y, and its derivative f prime of x, যেটা কোয়েশ্চেনে y প্রাইমও দেওয়া থাকতে পারে, at the same point, যেটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট মানে হচ্ছে জিরো, অরিজিন। সো সে at x equals to 0 along with function of 0 is equal to x1 and f prime of 0 is equal to x2. So input value যখন 0 থাকবে সেটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা হচ্ছে ইনপুট ভ্যালু যখন 0 ছাড়া অন্য কিছু থাকতে পারে। যেমন এখানে in a boundary value problem we are given the value of function f of x at two different points, say at f of a is equal to x1 and f of b is equal to x2. এটা কিন্তু দুইটা ডিফারেন্ট পয়েন্ট। এখানে x এর ভ্যালু a, y এর ভ্যালু x1, এটা একটা পয়েন্ট। এখানে x এর ভ্যালু b, y এর ভ্যালু x2, এটাও আরেকটা কোঅর্ডিনেট পয়েন্ট। তার মানে দুইটা ডিফারেন্ট পয়েন্ট। এইটাকে বলা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। আর ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কি থাকবে, x এর ইনপুট ভ্যালু যখন 0 থাকবে তখন y এর আউটপুট কি সেরকম একটা কিছু দেয়া থাকতে পারে, এবং তার সাথে ফার্স্ট ডেরিভেশন অফ দ্য ফাংশনও দেয়া থাকতে পারে। যেমন ফার্স্ট ডেরিভেশন অফ দ্য ফাংশনে x এর ইনপুট ভ্যালু যদি 0 হয় সেই ক্ষেত্রে y এর আউটপুট কি। So these are the difference between initial value and boundary value problem. So আমাদেরকে যেটাই দেয়া থাক না কেন we should be able to solve them. এখন দেখা যাক একটা এক্সাম্পল দেখি ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের। সো আমাদের এখানে যেমন ছিল এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম না, এটা আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম ছিল, কারণ আমাদের ইনপুট ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি π/4। ইনপুট ভ্যালু যদি 0 হতো তাহলে এটা হতো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, অরিজিন। ইনপুট ভ্যালু যেহেতু π/4 সেহেতু এটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম।
So x of pi by 4 is equal to 1. এখানে আমরা দেখতে পাচ্ছি there are two variables, একটা হচ্ছে x, একটা হচ্ছে t. তো কাজেই এখান থেকে এই ইনফরমেশন থেকে আমরা বুঝতে পারছি যখন t এর ভ্যালু pi by 4 তখন x এর ভ্যালু হচ্ছে গিয়ে 1. So t is equal to pi by 4, x equals to 1. So t এর ইনপুট ভ্যালু যখন pi by 4 তখন x এর আউটপুট ভ্যালু হচ্ছে 1. So এটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু. এখন আমরা অ্যাজ ইউজুয়াল এটাকে ইন্টিগ্রেট যে প্রসিডিওর আমরা ফলো করেছি সেভাবেই আমরা সেপারেবল ভেরিয়েবল হিসেবে আমরা এটাকে ট্রিট করব. সো সবগুলো x কে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখছি, আর যেহেতু dt ডিনোমিনেটরে আছে এটাকে শিফট করে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি. আমরা ইন্টিগ্রেশন পারফর্ম করলাম. এখন প্রিভিয়াসলি এইটুকুই আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছিল. প্রিভিয়াস প্রবলেমগুলোতে আমরা যখন সলভ করে আসছি দ্যাটস ইট, উই ডিডন্ট হ্যাভ টু ডু এনিথিং এলস. এখন যেহেতু ইনিশিয়াল ভ্যালু অথবা বাউন্ডারি ভ্যালু যেটাই হোক না কেন, আমাদের যেহেতু ইনপুট ভ্যালুগুলো দেয়া আছে আমাদেরকে সি এর ভ্যালু বের করতে হবে. সো উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ সি. সো মনে করি এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1. সাবস্টিটিউট t is equal to pi by 2, x equals to 1. সো এই বাউন্ডারি ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 এ এখন সাবস্টিটিউট করব. করার পরে আমরা c কে সলভ করলাম. c এর ভ্যালু আসছে নেগেটিভ 3 pi by 4. এখন আমরা c এর ভ্যালুটা ইকুয়েশন 1 এ আবার সাবস্টিটিউট করে দিচ্ছি এবং আমাদের এটা হচ্ছে রেজাল্ট. c এর ভ্যালু যখন সাবস্টিটিউট করলাম ইকুয়েশন 1 এ এটা হচ্ছে আমাদের রেজাল্ট. আরেকটা জিনিস, tan ইনভার্স 1. tan ইনভার্স 1 যেহেতু, সো আমি tan ইনভার্স 1 এর জায়গায় লিখছি 10 pi by 4. কারণ আমরা জানি tan 45 ডিগ্রি হচ্ছে গিয়ে pi by 4. আর এখানে 4 আর 4 ক্যান্সেল হয়ে এখানে শুধু pi থাকছে. So since tan 45 degree is equal to 1, এর জন্য লিখছি 10 pi by 4. So tan inverse 10 এটা ক্যান্সেল হয়ে গিয়ে আমার থাকবে শুধু pi by 4. That's why we have pi by 4 over here. আরেকটা এক্সাম্পল দেখি, এটাও একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম. y of 2 is equal to 2. x আর y দুটো ভেরিয়েবল আছে, তার মানে এখানে x এর ইনপুট হচ্ছে 2, y এর আউটপুট হচ্ছে 2. x equals to 2, এইটা এখানে x equals to 2 and hence y is equal to 2. আমরা প্রথমে এটাকে ইন্টিগ্রেশন পারফর্ম করব, সেপারেট করে নিলাম. এখন আমরা ইন্টিগ্রেশন করছি. এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা থেকে আসে, ইটস এ ডিরেক্ট ফর্মুলা. 1 divided by x square minus 1. Integration of 1 divided by x square minus 1 is equal to half ln x minus 1 divided by x plus 1. এটা হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা, সেই ফর্মুলাটা ইউজ করেছি. ইন্টিগ্রেশনের সব ফর্মুলাগুলা মোস্ট ইউজড ফর্মুলাগুলো চ্যাপ্টার 7.5 এ পাওয়া যাবে আমাদের হাওয়ার্ড অ্যান্টনের টেক্সট বুকে, এবং আরো প্রচুর ফর্মুলা আছে টেক্সট বুকের একদম শেষে অ্যাপেন্ডিক্সে পাওয়া যাবে ইন্টিগ্রেশনের. So this is the direct formula that I have used here. Half cancel. Introduce করছি, এখানে log e base y is equal to ln this. So y minus 1, y plus 1 is equal to e to the power everything. এটা হচ্ছে raise your base formula, যেটা আমরা লগারিদমিক ফাংশনে করে থাকি, raise your base. So এটা চলে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে, এটার ফাংশন হিসেবে এখানে থেকে যাবে, e চলে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে, and that's what it happens here. এখন যেহেতু এখানে প্লাস ছিল আমরা এটাকে এভাবে লিখতে পারি e to the power ln of this multiplied by e to the power c. So re-leveling the constant, e to the power c কে লিখছি শুধুমাত্র c. এটা যদি আমাদের ইকুয়েশন 1 হয়ে থাকে, কারণ আমরা জানি e to the power ln x equals to x. If this is equation number 1, let's substitute the value of x and y, যেটা বাউন্ডারি ভ্যালুতে আমাদের দেওয়া ছিল. আমরা সাবস্টিটিউট করে দিচ্ছি, c এর ভ্যালু চলে আসলো, আবার c এর ভ্যালু ইকুয়েশন 1 এ সাবস্টিটিউট করলাম. So this is our function.